বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্তর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আপনার জন্মছক, আপনার বাস্তু, আধ্যাত্মিক চেতনা সব দিক নিয়ে আলোচনা করা হয়। বাড়িতে বসে ঠিক কী করণীয় সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হয়, বা কোনো একটি বিশেষ দিন, বিশেষ ক্ষণ, বিশেষ তিথি আপনার সামনে তুলে ধরা হয়। আজকে ঠিক গুরুত্বপূর্ণ একটি দিন, গুরুত্বপূর্ণ একটি সময়কে নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে অম্বুবাচী। আমরা মোটামুটি প্রত্যেকেই জানি যে আষাঢ় মাসে মা ধরিত্রীর ঋতুমতী হন, এবং একজন মহিলা যখন ঋতুমতী হন, রজস্বলা হন, তখন তিনি সন্তান ধারণ করার ক্ষমতা রাখেন। অর্থাৎ একটি ক্ষমতাশালী সময় বা তিথি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু বিস্তারিত জানতে হবে, বিস্তারিত জানবো সেই মানুষটির কাছ থেকে, যে মানুষটি অবশ্যই বিষয়টিকে নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, তার কাজটিকে নিয়ে এবং পাশাপাশি আধ্যাত্মিক চেতনা নিয়েও। তার কাছ থেকেই শুনবো, কারণ সেই মানুষটি আপনার বিশ্বাস এবং ভরসার জায়গাটাকে একেবারে পাকাপোক্ত করে ফেলেছেন। কি এই অম্বুবাচী, কি এই মাহাত্ম্য, সবটাই আমরা শুনবো আমাদের সকলের প্রিয় ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে, যিনি পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইডও। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, সত্যি করে এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ একটা তিথি, এবং এই নির্দিষ্ট তিথিতে যেটা বলা হয় যে নীলাচল পর্বত, অর্থাৎ কামাখ্যার যে অবস্থান, অর্থাৎ মা কামাখ্যা দেবী যেখানে অবস্থান করছেন সেটা নীলাচল পর্বতে অবস্থান করছেন, এবং এর সঙ্গে সঙ্গে অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো অবশ্যই আমরা আলোচনার মধ্যেই আনবো। কিন্তু তার আগে বলবো যে এই নির্দিষ্ট তিথিটা কখন হয়, শুরু হয় কিভাবে। কারণ আমি বারবার বলি, কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায়, তাহলে সেই কাজ কিন্তু অবশ্যই আপনার জীবনে সাকসেস নিয়ে আসবে। যেরকম এই নির্দিষ্ট তিথি যেটা বলা হচ্ছে অম্বুবাচী, অর্থাৎ এই অম্বুবাচী যে তিথিটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল সূর্য প্রদক্ষিণ করছে, সূর্য কিন্তু সবসময় সূর্য একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে এবং পৃথিবী কিন্তু তাকে প্রদক্ষিণ করছে। এবং এর সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট একটা সময় রয়েছে যেটা সূর্য যখন মিথুন রাশিতে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ টাচ করে, সেই সময় কিন্তু কিন্তু অম্বুবাচী শুরু হয়। এবং এটা পরপর, অর্থাৎ এই প্রথম পাদে যে কটা দিন থাকে, অর্থাৎ এখানে 3 দিনের কানেকশান, অর্থাৎ 3টে দিন এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। আপনার পঞ্জিকাতে দেখবেন যে আষাঢ় মাসের 7 তারিখ থেকে আষাঢ় মাসের 10 তারিখ পর্যন্ত, এবং ইংরাজি জুন মাসের 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়টায় সূর্য ওই নির্দিষ্ট কিন্তু নক্ষত্রকে টাচ করে এবং প্রথম পাদ টাচ করে। কারণ আমরা এটাও অবশ্যই বলবো, কারণ প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে পাদ আছে, এবং প্রত্যেকটা নক্ষত্রের এই 4টে পাদের যে মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট, এবং একটা নক্ষত্রের যে মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। সেই জন্য এখানে এই যে 3 দিন এটা এই অম্বুবাচী চলে, এবং এটাকে বলা হচ্ছে যখন এটা টাচ করছে ওই নক্ষত্র, তখন প্রচুর বৃষ্টি হয়। অর্থাৎ প্রচুর বৃষ্টিতে চারিদিকে কিন্তু মানে যেটা বলবো যে ধরিত্রী, আমরা ধরিত্রীকে মাতৃরূপে কিন্তু আমরা কিন্তু পুজো করে থাকি, এবং সেই মাতা ধরিত্রী কিন্তু সেক্ষেত্রে এই বৃষ্টির জলে কিন্তু তিনি পুষ্ট হন। তার ঠিক আগ মুহূর্তে এতটাই টেম্পারেচার, এতটাই রৌদ্র থাকে, তাতে তার যে রস, অর্থাৎ এখানে বলা হচ্ছে ধরিত্রীর যে জলীয় যে ভাবটা, সেটা পুরোপুরি শোষণ করে নেয়, এবং সেই সময় তারপরে যখন এখানে বৃষ্টির জল পড়ে, তখন সেই ধরিত্রী কিন্তু নো ডাউট খুব ভালো জায়গায় থাকে। এবং অর্থাৎ বলা হচ্ছে একটা শরীরের ক্ষেত্রেও যদি আসে, তাহলে আমি শারীরিক জায়গার থেকে যদি আমি বলি, সেক্ষেত্রে দেখবেন যে যখন পরিপূর্ণতা আসে একটা জাতক বা একটা জাতিকার মধ্যে, তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা সেই জাতিকা কিন্তু তার নিজস্ব সৃষ্টির জায়গার থেকে তৈরি, অর্থাৎ সৃষ্টি করতে পারে।
এবং সেক্ষেত্রে ধরিত্রীর ক্ষেত্রেও যদি এই বৃষ্টি বলুন, এই বৃষ্টির জলে যদি পুষ্ট হয়, তাহলে দেখবেন যে সেখানে যত রকমের, কারণ আমরা ধরিত্রীতে দেখি কি হয়, সেখানে বিভিন্ন রকমের উদ্ভিদ বা বিভিন্ন ধরনের যে উদ্ভিদের জন্ম হয় সেগুলো, সেই অর্থাৎ গাছপালা বা দেখবেন যে চাষবাসের ক্ষেত্রে যে জায়গাগুলো, আমরা সাধারণত এই সময়টা কৃষকরা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে পালন করে, কারণ এই সময় ধরিত্রীর বুকে কোনোভাবে তারা, অর্থাৎ মাটি খোঁড়ার বিষয়ে কিন্তু একদম সতর্ক থাকে, কোনোভাবে মাটি খোঁড়ে না, অর্থাৎ সেই সময়টা তারা নিষ্ঠার সঙ্গে পালন করে এবং পরবর্তী টাইমে সেই ধরিত্রীর বুকে বিভিন্ন ধরনের যে বীজ রোপণ করে সেখানে কিন্তু শস্য ফলায়, কারণ তারাও কিন্তু এই নির্দিষ্ট দিনটা ওয়েট করে। সুতরাং চারিদিক দিয়ে আমরা দেখলে পরে বলবো যে সত্যি করে এই নির্দিষ্ট তিথি কিন্তু খুব জাগ্রত একটা তিথি, যে তিথি কিন্তু পরবর্তীতে জেনারেশন তৈরির জন্য একটা কিন্তু অবস্থান তারা করে। অম্বুবাচী নিয়ে আমরা কিন্তু আলোচনা শুনছি, এবং অম্বুবাচী কামাখ্যার এই মহাস্থানটি, সেখানে অনেকেই হয়তো আমরা যাইনি, হয়তো কিছু মানুষ আমরা গিয়েছি, কিছু মানুষ আমরা পুজো দেখেছি, নিরীক্ষণ করেছি, কিন্তু সবটা হয়তো বুঝে উঠতে পারিনি। আমার আজকে গৌতমদার কাছ থেকে বিষয়টা জানার খুব ইচ্ছে রয়েছে যে কামাখ্যা ধামে এই অম্বুবাচীর সময় ঠিক কিভাবে পুজো হয়, কোন দেবীর পুজো হয়, এবং এই পুজোর কি নিয়মাবলী রয়েছে, যদি আমরা একটু জানতে পারি গৌতমদা। কামাখ্যা ধামে, অর্থাৎ এখানে রয়েছে দেবী মা কামাখ্যা, এবং এই যে কামাখ্যা মায়ের নির্দিষ্ট যে আমরা কামাখ্যা মায়ের এত কেন জাগ্রত হয়, এটা কেন এখানে তন্ত্রের জায়গায় আমরা বলি যে এটা তন্ত্রের একটা আতুর ঘর, কারণ তার জন্য আমাকে জানতে হবে আরও কিছু কিন্তু পৌরাণিক কাহিনী রয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে সতীর যে সতী যখন সে অগ্নিতে আহুতি দিয়েছিল নিজেকে, অর্থাৎ সেই দক্ষের যজ্ঞ, অর্থাৎ তার পিতার যে যজ্ঞ করেছিল সেই দক্ষ যজ্ঞ, সেই দক্ষের যজ্ঞে যখন নিজেকে আহুতি দিয়েছিল অভিমানে, এবং সেখানে সে কিন্তু মৃত্যুবরণ করেছিল, এবং সঙ্গে সঙ্গে শিব সেখানে এসে তাকে কোলে নিয়ে কিন্তু ভীষণভাবে সে বলবো যে মানে চারিদিকে তছনছ করছিলেন, এরকম একটা মুভমেন্ট তখন তৈরি হয়েছিল, এবং প্রত্যেকটা দেবতারা তখন কিন্তু আতঙ্কিত হয়ে গেছিল। এবং তখন কিন্তু বিষ্ণু তার যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রের মাধ্যমে সেই সতীর দেহকে 51 টুকরো করে দিয়েছিলেন, এবং সেই 51 টুকরো বিভিন্ন জায়গায় পড়েছিল, এবং যেখানে যেখানে গিয়ে পড়েছিল সেখানে একটা করে কিন্তু শক্তিপীঠ তৈরি হয়েছিল। সেই জন্য আমরা বলি 51টা শক্তিপীঠ। সেই রকম এই যে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ এই যে কামাখ্যাতে, সেখানে নীলাচল পর্বত, অর্থাৎ এই নীলাচল পর্বতে গিয়ে এখানে এক অঙ্গ পড়েছিল, এবং সেটা হচ্ছে আমরা বলি যোনি, অর্থাৎ এখানে মায়ের যোনি এখানে গিয়ে পড়েছিল, এবং সেখানে সেই কারণে এই নির্দিষ্ট তিথিতে, এই নির্দিষ্ট যেটা আমরা বলছিলাম যে অম্বাবচী, এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট তিথিতে কিন্তু এই যোনিপীঠের পুজো হয় এখানে। এবং এই যোনিপীঠের পড়ার পর পুরো পর্বতটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তার ভার বহন করতে পারছিল না, এবং এগুলো কথিত আছে সমস্ত জায়গায়, এবং দেখবেন যে বিভিন্ন পুরাণ তত্ত্বে সেগুলোরই লিপিবদ্ধ করা আছে। এবং ভার বহন করতে না পারার জন্য ধীরে 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 নিচের দিকে নামছিল। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর 3 পর্বত চারিদিকে আছে, এবং এই তিনজন মিলে তা কিন্তু সেই অর্থাৎ এই যোনিপীঠটাকে আস্তে 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 কিন্তু স্থিতি অবস্থায় এনেছিল। এবং সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে জলমগ্ন হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট যে গর্ভগৃহ রয়েছে, যোনিপীঠের যে গর্ভগৃহ আছে, সেখানে কিন্তু লাল জলে, অর্থাৎ পুরো জলের কিন্তু কালারটা লাল হয়ে যায়, এবং এই নির্দিষ্ট সময়টা যেটা হচ্ছে এই অমাবস্যা যখন চলে, এবং তখন মন্দির কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকে, মন্দিরের যে মেন গেট সেখানে বন্ধ করা থাকে, এবং যা কিছু হয় মন্দিরের ভিতরে পুজো হয় অবশ্যই, এখানে কুমারী পুজো হয়। এবং যারা এখানে বিশেষ করে বলা হচ্ছে যে ওই 3 দিন যে পুজোটা হয়, যারা প্রথম এখানে বলা হচ্ছে ঋতুমতী হন যে মেয়েরা প্রথম, তাদেরকে নিয়ে গিয়ে ওখানে পুজো হয়। এবং তাছাড়াও তার পরবর্তী টাইমে যে পুজোটা হয় সেটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, সেখানে বলা হচ্ছে মাতৃরূপে কুমারীদের এখানে পুজো করা হয়। এই দুটো সময় 2 রকমের পুজো হয়, এবং সেই জন্য যখন ওই 3টে দিন, যেটা বলা হচ্ছে 22 তারিখ যে নির্দিষ্ট সময় অম্বাবচী শুরু হবে,
এবং তারপরে নিবৃত্তি পর্যন্ত ওই সময়টা কিন্তু মন্দিরের মেন গেট পুরোপুরি বন্ধ থাকে। যা কিছু হয় ভিতরে পুজো হয় এবং বাইরের কোনো মানুষকে সেখানে অ্যালাউ করা হয় না। এটা হচ্ছে সব থেকে মহত্ব, এবং এটার কিন্তু এই জন্য এখানে তন্ত্রের এতটা গুরুত্ব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট সময়টা এখানে আমরা আবার বলি যে কারণ এখানে মা কামাক্ষার অবস্থান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভৈরব অর্থাৎ মায়ের সঙ্গে সবসময় জানবেন যে মা যেখানে আছেন সেখানে ভৈরবের অবস্থান অবশ্যই থাকবে, এবং এখানে যিনি আছেন সেটা হচ্ছে উমানন্দ, ভৈরব উমানন্দ এখানে কিন্তু অবস্থান করছেন। এবং সেক্ষেত্রে তারপরে এই 22 তারিখ থেকে 25 তারিখ, তারপরে 25 তারিখের পর থেকে অর্থাৎ 26 তারিখের সকালবেলা থেকে মন্দিরের গেট খুলে দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা দিন এখানে মন্দির যে কিন্তু গেট ওপেন করার আগ মুহূর্তে কিন্তু সমস্ত মন্দির চত্বর পরিষ্কার করা হয়, এবং এটা প্রত্যেক দিনের জন্য। এবং তাছাড়াও কিন্তু এই 3 দিন বাদেও কিন্তু এটা সেইভাবেই সমস্ত মন্দির চত্বর পরিষ্কার করা হয় এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু দর্শকদের ওই সময় 26 তারিখের সকাল থেকে সেখানে এন্ট্রি দেওয়া হয় এবং তারা তাদের মতো পুজো দেয়। অম্বুবাচী নিয়ে আমরা কথা বলছি, এবং এই অম্বুবাচীর বিশেষ ক্ষণ বা বিশেষ সময়কে উদ্দেশ্য করেই কিন্তু বা বিশেষ সময় উপলক্ষে কিন্তু গৌতমদা কিন্তু পৌঁছে যাচ্ছেন একেবারে কিন্তু কামাখ্যা ধামে, এবং কামাখ্যায় কিন্তু হোম যজ্ঞের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনার জন্য দরকার প্রতিকার প্রতিবিধান, এবং সেই সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু তিনি ছুটে যাচ্ছেন এই অম্বুবাচীর সময় কিন্তু কামাখ্যা ধামে। আপনাদের জন্য একটুখানি জানান দিয়ে রাখবো, এই বিষয়টা আপনারা জানেন, প্রত্যেক বছর এই সময়ের এই অনুষ্ঠানগুলো দেখেন, আপনারা বোঝেন যে এই সময়টা কতটা জাগ্রত, কতটা গুরুত্বপূর্ণ। এই সময় যোগাযোগের প্রয়োজনীয়তা থাকে, জীবনের জটিল কঠিন সমস্যাগুলো থেকে নিজেদের রেহাই পাওয়ানোর জন্য প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা থাকে, একটা সঠিক পুজো আস্থার প্রয়োজনীয়তা থাকে। আর যদি এই প্রয়োজনীয়তাকে আপনারা উপলব্ধি করে থাকেন বা উপলব্ধি করতে চান, তবে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। অম্বুবাচীর কিন্তু আর বেশি দিন সময় নেই। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য বলবো 9836410969 এই নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, বা আপনাদের জন্য আরেকটি নাম্বার রয়েছে 8335805241, এই নাম্বারেও একটু ফোন করুন, কথা বলুন, জানুন যে এই অম্বুবাচী উপলক্ষে আপনি নিজের জীবনকে কিভাবে বদলে ফেলতে পারেন বা নিজের কিভাবে শুভত্বকে বৃদ্ধি করতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আরেকবার একটু বলে রাখবো যে কাঁচরাপাড়ায় কিন্তু রবিবার করে ওনার চেম্বার থাকে, সোমবার করে ব্যারাকপুরে কিন্তু চেম্বার থাকে যেটা স্টেশনের একেবারে কাছে, আবার সোমবার বিকেল করে কিন্তু আপনারা শ্রীরামপুরে চেম্বার পাচ্ছেন, মঙ্গলবার করে রাসবিহারী এভিনিউ কালীঘাট লেক মলের একেবারে কাছে এখানে কিন্তু চেম্বার থাকে, বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, শুক্রবার করে হাতিবাগানে চেম্বার থাকে, আর এর মাঝে বুধবার আবার আপনারা কিন্তু হাওড়ার বন্ধুরা কিন্তু অবশ্যই ওনাকে পেয়ে যাচ্ছেন। যেহেতু আজকে আমরা অম্বুবাচীর এই বিশেষ সময়টাকে নিয়ে বিভিন্ন আলোচনা শুনছি, কামাখ্যা ধাম নিয়ে আমরা আলোচনা শুনছি, একটা প্রশ্ন মনে বারবার মানে জিজ্ঞাসা আসে, যেহেতু আমি কোনোদিন যাইনি, যে ওখানে কি বলি হয়, কোনো পশু বলি নাকি কোনো ফল বলি নাকি কোনো কি বলি হয়ে থাকে, নাকি হয় না? বলি হয়, কারণ এখানে এক সময় বলা হতো যে নরবলি পর্যন্ত হতো, কিন্তু এখন সেই নরবলিটা হয় না, এখন পশু বলি হয়। অর্থাৎ এখানে মহিষ বলি হয়, ছাগল বলি হয়, এবং তার সঙ্গে সঙ্গে পাখি অর্থাৎ এখানে পায়রা অনেক সময় বলি দেওয়া হয়, আবার কখনো কখনো পায়রাকে ছেড়ে দেওয়া হয়। এইটা একটা। আবার অনেক সময় যে আমরা বলি না যে পাঠা বলি হয়, সেই পাঠা বলির ক্ষেত্রেও কিন্তু এখানে সেটা অনেক সময় তার যার যেটা মনে চায় সেইভাবেই সেটা তারা করে। অনেক সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয় ওখানে নিয়ে গিয়ে, আবার কখনো কখনো সেই রক্ত অর্থাৎ বলি দিয়ে সেই রক্তটা কিন্তু মায়ের কাছে নিয়ে যাওয়া হয়, এবং একদম পুরোপুরি সামনাসামনি বলিটা হয়, এবং যেখানে বলি হয় সেখান থেকে সোজা স্ট্রেট গেলেই মায়ের মন্দির পড়ে এবং মার কাছে কিন্তু দেওয়া হয়। এবং যখন বলি হয়, বলির এখানে নিয়ম আছে, বলির প্রত্যেকটা বলির অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে পাঠা বলি হচ্ছে, তখন কিন্তু একসাথে হয়তো 5-10টা পর হয়ে যাবে, কারণ প্রত্যেকটা লাইনে একটা নির্দিষ্ট সময় এবং তাদেরকে পুজো করা হয়, পুজো করে তারপরে বলির জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তারপরে বলি হয়, এবং ওই একসঙ্গে 10টা-15টা যা হলো পরপর হতে থাকলো, এবং পরপর লাইন দিয়ে কিন্তু সেই রক্ত মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। আর যখন এই যেমন পাঠা বলি হলো, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে খুব ক্রিটিক্যাল কাজ, যখন খুব কঠিন থেকে কঠিনতম সমস্যা
এবং তাদের হয়তো তারা মানত করেছে, অনেক সময় করে থাকে, এবং সেক্ষেত্রে মহিষ বলি হয়। এবং এই মহিষ বলিও কিন্তু 5 থেকে 6টা বা 7টা 8টা 10টা পর্যন্ত অ্যাট এ টাইম করা হয়, অর্থাৎ পরপর লাইন দিয়ে যায়, এবং সেটা বলি হওয়ার সঙ্গে সঙ্গে তার অর্থাৎ সেই বলির যে হলো সঙ্গে সঙ্গে তার রক্তকে কিন্তু একটা পাত্রে নিয়ে এবং ছুটতে থাকে তারা সেই মায়ের কাছে দেওয়ার জন্য। এইভাবে কিন্তু বলিটা এখনও কিন্তু রয়েছে চলিত, এবং এটা এখনও চলছে, কিন্তু নরবলি এই মুহূর্তে এখন হয় না। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি, যেটা যে বিশেষ করে যে পায়রা অনেক সময় অনেক এর আগে যেমন বিভিন্ন তন্ত্রের ক্ষেত্রে বিভিন্নভাবে হয়, পায়রার সেক্ষেত্রে কিন্তু গলা কেটে দিয়ে তারপর ছেড়ে দেওয়া হতো এক সময়। এখন কিন্তু সাধারণত দেখা যায় যে সেই পায়রাকে ছেড়ে দেওয়া হয়, সেখানে নির্দিষ্টভাবে 2টো পায়রা ছেড়ে দিয়ে সেখানে কিন্তু একটা ধরনের তন্ত্র হয়। বিশেষ করে এই তন্ত্রটা বলা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নেই বা এই ধরনের যেটা বশীকরণের বিভিন্ন ক্রিয়া, এগুলো কিন্তু এখানে এইভাবে করা হয়। এবং তাছাড়াও যেটা বলবো যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বা এখান থেকে বেশ কিছু জিনিস যেগুলো পাওয়া যায় এই নির্দিষ্ট সময়, সেটা সারা বছরের এই নির্দিষ্ট সময়তেই পাওয়া যায়, যেটা তন্ত্রের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তা যাই হোক, বলিটা এইভাবেই হয় আর কি। এখানে প্রশ্ন তো মনে প্রচুর জাগে, তাই না? যে কামাখ্যা ধাম নিয়ে এই অম্বুবাচীর সময় কামাখ্যার রূপ ঠিক কিরকম হয়, অনেক কিছুই শুনছি, কিন্তু পাশাপাশি গৌতমদার থেকে আরেকটা বিষয় ভীষণ জানতে ইচ্ছা করছে যে কোনো রকম কি নিষেধাজ্ঞা এখানে রয়েছে, মানে সেই নিষেধাজ্ঞাগুলো পালন করার প্রয়োজনীয়তা কি আছে, একটু শুনবো। অম্বুবাচী যখন চলে তখন তো সাধারণত কিছু নিষেধাজ্ঞা বা কিছু মেনে চলার একটা নিয়ম রয়েছে, কারণ মাতৃরূপী এখানে কিন্তু মাতা ধরিত্রী যেখানে রাজশালা হবেন আমরা জানি এই নির্দিষ্ট সময়, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কামাখ্যা মন্দির সেখানেও কিন্তু সেই জায়গাটা রয়েছে। তার জন্য দেখবেন যে এই নির্দিষ্ট সময়টা আগুন জ্বালানো অনেক ক্ষেত্রে নিষেধ। বিশেষ করে যারা সাধু সন্ন্যাস যারা আছে তারা দেখবেন যে আগুন জ্বালিয়ে যে খাবারটা তৈরি হয় তারা এই খাবারটা গ্রহণ করে না, তাদের নিজের জন্য, তারা শ্রদ্ধার জন্য মাতৃরূপে, কিন্তু এখানে ধরিত্রী বলুন মাতৃরূপে কামাখ্যা মাকে বলুন, তার শ্রদ্ধা জানানোর জন্য তিনি কিন্তু এই নির্দিষ্ট ক্রিয়াটা করেন না এই সময়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা দেখবেন বিধবা, তারাও কিন্তু এই নির্দিষ্ট সময় কোনো গরম জিনিস অর্থাৎ আগুনের তৈরি করে কোনো খাবার খান না, শুকনো খাবার খান দেখবেন। তার সঙ্গে সঙ্গে ফল আহার করেন, এবং বিভিন্ন ধরনের যে শুকনো খাবারগুলো সাধারণত দেখা যায় সেই খাবারগুলো কিন্তু এরা কিন্তু এই সময়টা খেয়ে থাকেন। এবং এই সময় দেখবেন যে মাটি খোঁড়া নিষেধ, কারণ মাতা ধরিত্রীকে কোনোভাবে তাকে আঘাত দিতে চান না, সেই জন্য কৃষকরা এই সময়টা দেখবেন যে কোনোভাবে চাষবাস করেন না, একদম বাড়িতে বসে থাকেন বা অন্য কোনো কাজের মধ্যে তারা লিপ্ত থাকেন, অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে পুরোপুরি বন্ধ থাকে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি বাড়িতে যদি একটা গাছ লাগাতেও যান সেক্ষেত্রেও কিন্তু এই 3টে দিন পুরোপুরি নিষেধ, সে কারণ মাটি খোঁড়া একদম নিষেধ থাকে, কারণ সেক্ষেত্রে হিতে বিপরীত অনেক ক্ষেত্রে দেখা যায় হয়ে যায়, সেই জন্য সেটা নিষ্ঠার সঙ্গে তারা পালন করে। কিন্তু একটা জিনিস জানতে হবে যে এই নির্দিষ্ট সময়টা কামাখ্যা মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়, এবং কারণ এখানে সারা ভারতবর্ষের মানুষ তো আসেই, তাছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই নির্দিষ্ট স্থানে কিন্তু অবস্থান অনেক মানুষ আসেন, এবং সাধু সন্ন্যাস বিভিন্ন ধরনের মানুষ এখানে কিন্তু আসেন, এবং এখানে ভীষণ বড় রকমের মেলা হয়। এবং তারপরে যে 25 তারিখের পর থেকে 26 তারিখ থেকে যে মাতৃ মন্দির দর্শন, অর্থাৎ এখানে গর্ভগৃহে, বিশেষ করে গর্ভগৃহে আপনি প্রবেশ করতে পারবেন, এবং একটা নির্দিষ্ট সময় রয়েছে, এবং সেই নির্দিষ্ট সময়ে এবং গর্ভগৃহে গিয়ে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ওই জল, অর্থাৎ আপনি দেখবেন যে শিলা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শিলাতে আপনাকে একটা হাতের স্পর্শ আপনি সেখানে স্পর্শ করতে পারবেন, এবং জলে হাত দিতে পারবেন, যে জলের রং কিন্তু পুরোপুরি লাল, এবং সেই জলের স্পর্শ করা মানে আপনার ক্ষেত্রে আপনার অনেক অশুভত্ব আপনার কেটে যাবে। এটা বিগত দিনে কিন্তু বহু প্রচলিত, এখনও সেই জায়গাটা দেখা গেছে যে ওই স্পর্শ করা মানে তার ক্ষেত্রে অনেক ধরনের বিপদ, অনেক ধরনের সমস্যা অনেকটা কেটে যায়। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি, এগুলোকে কাজে লাগাতে হয়। এবং সেই জন্য বলা হচ্ছে এটা তন্ত্রের ক্ষেত্রে, কারণ এই 25 তারিখের পর থেকে 26 তারিখ থেকে যখন মন্দির খুলে দেওয়া হবে সেখানে যজ্ঞ অর্থাৎ যজ্ঞ, পুজো পাঠ বিভিন্ন, কারণ এই নির্দিষ্ট জায়গাটাতে
বলবো যে দশমহাবিদ্যার প্রত্যেকটা দেবীর অবস্থান রয়েছে এই নীলাচল পর্বতে, এবং সেই জন্য এতটাই কিন্তু এই গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট সময়। কামাখ্যা ধাম বা এই অম্বুবাচীর সময় আরও বেশি জাগ্রত, আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এবং যেটা শুনছিলাম যে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে, কিছু বলির নিয়ম রয়েছে, কিছু পুজোর নিয়ম রয়েছে, আধ্যাত্মিক চেতনা এই সময় কিন্তু এখানে অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা সব কিছু শুনছি, তবে গৌতমদার কাছ থেকে পাশাপাশি আরেকটা বিষয় ভীষণ শুনতে ইচ্ছা করছে, যে এই যে অম্বুবাচীর সময়, যে সময় মা ঋতুমতী হয়, যেখানে ওখানে গেলে একটি লাল জলের স্পর্শ আপনি পাবেন, জীবনের সব কালিমা ধুয়ে যাবে, এই সব কিছু আমরা বিশ্বাস করি, আমরা মানি, কিন্তু তার পাশাপাশি কোথাও কি কোনো সায়েন্স লুকিয়ে রয়েছে, কোনো সায়েন্সের সাথে কি এর কোনো যোগসূত্র রয়েছে, সেটাও একটু গৌতমদার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে যে পয়েন্টগুলো, কয়েকটা পয়েন্ট আমি তো প্রথমেই আলোচনা করলাম। কারণ রবি যখন, রবি গ্রহ অর্থাৎ রবি, আমরা রবি বলতে এখানে সূর্য যখন নক্ষত্রগত কানেকশন পাচ্ছে, অর্থাৎ নক্ষত্রে, যে নক্ষত্র আদ্রা নক্ষত্র, এই আদ্রা নক্ষত্রের প্রথম পাদ টাচ করা, মানে এটা প্রত্যেক বছরের জন্য একটা নির্দিষ্ট সময়। কারণ আদ্রা বলতে আর্দ্রতা, আদ্রার যে নক্ষত্র, সেই নক্ষত্রটা সবসময় জলমগ্ন নক্ষত্র, সবসময় জলের অবস্থান রয়েছে, এবং সেখানে সূর্যদেব যখন টাচ করবে বা স্পর্শ করবে বা সেখানে যখন প্রবেশ করবে, তখন কিন্তু বলা হচ্ছে যে এই ধরিত্রী অর্থাৎ এই পৃথিবীতে, আমরা পৃথিবীতে বসবাস করছি এবং সেই পৃথিবীর সংস্পর্শে আসছে সেই নির্দিষ্ট জায়গাটা, সেই নক্ষত্রগত কানেকশন, এবং সেই কারণে সেই নক্ষত্রের যে জলপ্রবাহ সেটা পৃথিবীর বুকে অবস্থান আসবে, এবং আসার কারণে সেটা জলমগ্ন হবে, এবং সেই সময় সেই জন্য বলা হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হবে। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে মন্দিরের যে লাল জলটা সমস্ত পাহাড় পর্বতটাকে ধুয়ে আস্তে 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 আস্তে, মানে এটা কোনো তৈরি না, এটা প্রাকৃতিকভাবে সেইভাবেই তৈরি হয়েছে। যেমন আমি বলছিলাম যে ব্রহ্মা বিষ্ণু এক মহেশ্বর, 3 পর্বত চারিদিক দিয়ে, কারণ এই নীলাচল পর্বতটাকে কিন্তু ধরে রেখেছে, এবং এই যে পর্বতের পুরো পর্বতটাকে ধুয়ে আস্তে 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 যে জলটা, কারণ পর্বতের গা বেয়ে যে জলটা নামছে ধীরে ধীরে, এবং সেটা কিন্তু বিভিন্ন ধরনের, বিভিন্ন বলবো যে রাসায়নিক জিনিস, কিছু জৈবিক জিনিস রয়েছে, যেগুলো আস্তে আস্তে ধুয়ে সেই নির্দিষ্ট স্থানে গিয়ে জমা হচ্ছে। এটা বলা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে, কিন্তু এটাই মানা হয় এখনও, যে যেহেতু অর্থাৎ ধরিত্রী ঋতুমতী হন, এবং যেহেতু এটা কামাখ্যা মায়ের, এবং আমরা যেহেতু অর্থাৎ কামাখ্যা মাতৃরূপে তাকে আমরা পুজো করে থাকি, এবং সেই জৌনিকুটের সেই নির্দিষ্ট সময় কিন্তু সেখানে অর্থাৎ লাল রঙের যে জলটা আসে, সেটা কিন্তু আমরা বলবো যে রজস্বালা রূপেই কিন্তু আমরা মানি, এবং সেই জন্য সেই নির্দিষ্ট স্থানে এই সময়টা কিন্তু আমরা দেখবেন যে বলা হয় যে মায়ের রক্ত বস্ত্র নির্দিষ্ট সময় পাওয়া যায়, কারণ ওই নির্দিষ্ট জায়গাটাতে কিন্তু ওই লাল রঙের কাপড় ওখানে বিছিয়ে দেওয়া হয়, এবং যে লাল রঙের কাপড় বিছানো হয় সেই লাল রঙের কাপড়কে টুকরো টুকরো করে সেটা প্রসাদ স্বরূপ কিন্তু সমস্ত ভক্তদেরকে দেওয়া হয় এই নির্দিষ্ট সময়। সেই জন্য এখানে বলবো সায়েন্স বলুন বা প্রাকৃতিক জায়গা বলুন বা আধ্যাত্মিক জায়গার থেকেও বলুন, এটা বিগত দিন থেকে মেনে আসা হচ্ছে, এবং সেটাই সত্যি যে এই নির্দিষ্ট জায়গা সত্যি করে তন্ত্রের একটা আতুর ঘর। এবং এখানে যেটা বিগত দিনে আমরা দেখেছি যে অনেক মানুষ একসময় যেত কিন্তু তারা ফিরতো না, কারণ এতটাই জাগ্রত। এবং বলা হয় যে এই নির্দিষ্ট পীঠটা মেয়েদের জন্য খুব জাগ্রত এবং গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু তন্ত্রের কিছু কাজ করা যায়, যেটা মেয়েরা যদি করে তাহলে তাদের ইচ্ছা মতো তারা কিন্তু তাদের ইচ্ছা প্রাপ্তি হয়, যেটাকে বলা হয়। অনেক সময় দেখা গেলো ছেলেদেরকেও এখানে ভেড়া বানিয়ে রাখা হতো আগে, কিন্তু এখন অনেকটা কম হয়ে গেছে, কারণ এখন দিনের পর দিন যে জায়গাটা তৈরি হচ্ছে তাতে অর্থাৎ যে বলতো গুরুত্বটা এবং সেটা কমে যাচ্ছে বলে সেই সময় সেই জিনিসটা এখন আর অতটা নেই। কিন্তু যদি সাধক মনে করে এবং সাধক যদি নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারে, তাহলে সেই জিনিসটা কিন্তু এখনও করা যায়।
আজকে আমরা কামাখ্যা ধাম এবং অবশ্যই অম্বুবাচী নিয়ে আমরা আলোচনা করলাম। সবকিছুর মধ্যে কিন্তু সায়েন্স আমরা খোঁজার চেষ্টা করি, কিন্তু সায়েন্সের উপরেও কোথাও আধ্যাত্মিক চেতনা রয়েছে, সেখানে সায়েন্সের কাছেও কিন্তু কোনো উত্তর থাকে না। আর যারা জীবনে বিভিন্ন জটিল কঠিন সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই সময় অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ এরপর যে ধাপটা শুরু হবে সেটা হচ্ছে মানুষ এসে কতটা উপকৃত গৌতমদার কাছে এসে। জটিল কঠিন সমস্যা নিয়ে তারা এসেছিল তাদের বিশ্বাস এবং আস্থা নিয়ে, এবং সেই বিশ্বাস এবং আস্থাকে কিন্তু বজায় রাখতে পেরেছেন গৌতমদা। জীবনের জটিল সমস্যাগুলো থেকে তাদের বের করতে পেরেছেন। সেই কথাগুলো, সেই গুরুত্বপূর্ণ বার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যদিও অনুষ্ঠান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতমদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি, ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে, মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি, এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু
বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে। আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন সমাজে উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ আমার তার আগে খুব খারাপ সময় যাচ্ছিল আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ। Really, it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে।
আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।